মাসের উঁচু পেট নিয়ে বদ্ধঘরের বাইরে বসে আছে শিরিন। বদ্ধঘরে মাথা ঠেকিয়ে দুহাত মুষ্টিবদ্ধ করে হাতের পিঠে কামড়াচ্ছে সে। এতটাই তীব্র কামড়ায় যে চামড়া খসে রক্তপাতও হচ্ছে। কিন্তু এই রক্তপাত তার বক্ষস্থলে রক্তপাতের চেয়ে কম বই কি বেশি হতে পারে না। দু চোখে ভারী বর্ষণও তার বক্ষে ক্ষত কতখানি নিশ্চিত করতে পারবে না। এই পৃথিবী এবং এই পৃথিবীর মানুষগুলো সম্পর্কে শিরিনের ধারণা খুবই স্বল্প। এই স্বল্প ধারণা তার জীবনে কাল হয়ে দাঁড়াবে কখনো ভাবতে পারেনি। বদ্ধ ঘরের ভিতর থেকে দুজন নরনারীর উন্মাদনায় কণ্ঠস্বর ভেসে আসছে। একজোড়া মানবী উত্তপ্ত নিঃশ্বাসের বিস্মরিত শব্দগুলো শোনা যাচ্ছে তীব্রভাবে। পুরুষ লোকটি শিরিনের স্বামী দুর্জয়, আর নারী লোকটি দুর্জয়ের শয্যাসঙ্গিনী। 6 মাসের অন্তঃসত্ত্বা শিরিনের বয়স মাত্র 16। দুর্জয়ের সঙ্গে তার বৈবাহিক সম্পর্কের সূচনা ঘটে 9 বছর বয়সে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাবার 5 কন্যার সর্বকনিষ্ঠ কন্যা শিরিন। শিরিনের বাবা সংসার কিভাবে পরিচালনা করবে, বড়জনদের বিবাহ দেবে কিভাবে দিবে, 3 বেলা এগুলো পেটে ভাত জোগাতেই তার সমস্ত চিন্তা। সমস্ত সময় ব্যয় হয়ে যেত। ছোট কন্যাটির উপর বাবা মায়ের নজর এক্কেবারে ছিল না বললেই চলে। সারাদিন পাড়ায় পাড়ায় ছুটে ছুটি করে বেড়াতো মেয়েটি। ভাগ্যক্রমে উচ্চবিত্ত পরিবারের ছেলে দুর্জয়ের চোখে পড়ে যায় সে। ভালোবাসা নাকি অন্য কিছু ছিল দুর্জয়ের চোখে, তা কেবল রহস্যই বটে। 19 বছরের বয়সী ছেলেটি বদ্ধ উন্মাদ হয়ে যায় 9 বছরের শিরিনকে বিয়ে করার জন্য। ঊনবিংশ শতাব্দীর দাঁড়িয়ে দুর্জয়ের এমন প্রস্তাব আহামরি সমস্যা সৃষ্টি করেনি। তবে প্রশ্ন ছিল, এটুকু মেয়েকে বিয়ে করে কোন কার্যটা সিদ্ধি হবে তার। এমন ধারণা প্রশ্নে দুর্জয় কেবল একটাই উত্তর দিয়েছিল, ভালোবাসিতে কার্য কেবল একটা পাশের মানুষটিকে ভালো রাখা। সত্যি বলতে শিরিনের প্রতি দুর্জয়ের অনুভূতি ভালোবাসাবিহীন অন্য কিছু হতে পারে না। ভাবতেও দুঃস্বপ্নের মতো লাগতো সবার। পরিবারের অজস্র অবহেলায় যে মেয়েটি সর্বাঙ্গ লেপ্টে থাকতো, সে মেয়েটি বিয়ে করে ভালোবাসার পরিপূর্ণ করে রেখেছিল দুর্জয়। হাফ প্যান্ট পরিয়ে 9 বছরের মেয়েটিকে যখন বক্ষে চেপে গভীর নিদ্রা আচ্ছন্ন থাকতো দুর্জয়, ঘুমের ঘরে বিছানা ভিজিয়ে দিত শিরিন। মাঝরাতে দুর্জয় যখন টের পেত তার বউ তার গা এবং বিছানা ভিজিয়ে প্রস্রাব করছে, অট্টহাস্যে হাসতে থাকতো সে। শিরিন তখন অন্তত লজ্জাভঙ্গিতে কেঁদে ফেলত। ধীরে ধীরে বিছানা ভিজানো অভ্যাস দূর করল দুর্জয়। রোজ সকালে বিছানার চাদর পরিষ্কার করা, তোশক শুকানো নিয়ে আগের মতো ভাবিরাও আর তাদের দেখে ঠোঁটে টিপে হাসত না। প্রতিবেশীরাও টিটকারজনিত কথাবার্তা বলতো না। আইএ পাশ করার পর আর পড়াশুনো করেনি দুর্জয়। বাবা ভাইয়ের সঙ্গে পারিবারিক ব্যবসায় যোগদান করে। শিরিন ভর্তি করে দেয় স্কুলে। হাফ প্যান্ট পড়ুয়া শিরিন সালোয়ার কামিজ পরে স্কুলে যেতে শুরু করলো। রোজ বিকেলে পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে খেলতে যাওয়া ধীরে ধীরে কমিয়ে দেয়। বুঝতে শিখে সে এখন কারো ঘরের বউ, যে সে আচরণ তাকে মানায় না। সময় বহমান, বহমান মানুষের জীবনের গতি। এই নীতির বিরুদ্ধে দুর্জয় বা শিরিন কারো জীবন যেতে পারেনি। 9 বছর পেরিয়ে 13 বছরে পদার্পণ করে শিরিন। 19 পেরিয়ে 23-এ পদার্পণ করে দুর্জয়। আদৌ মাখি অবস্থা জীবনের আকস্মিকভাবে প্রেমের আবির্ভাব ঘটে। নিত্য নতুন অনুভূতিতে মাতাল হয়ে যায় দুর্জয়। চোখের সামনে সতেজ কলিটি যেন ধীরে ধীরে ফুটতে থাকে। একই ঘরে একই মানুষ একই বুকে লেপ্টে থাকে, কিন্তু অনুভূতিগুলো হয়ে যায় বড্ড অচেনা। হবে নাই বা কেন? দেহ মন যেখানে একে অপরের পরিপূরক, সেখানে তাদের শারীরিক পরিবর্তন কি তাদের মনের পরিবর্তন ঘটানোর একমাত্র কারণ নয়? জীবনের একটি মুখ্য বিষয় হচ্ছে পরিবর্তন। দুর্জয় শিরিনের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন ঘটছিল যেদিন সেদিন বন্ধুমহল থেকে মদ্যপান করে ঘরে ফিরছিল দুর্জয়। নেশার ঘরে পরম সোহাগে স্বামীর অধিকার আদায় করে নিয়েছিল শিরিনের থেকে। সে প্রথম মাতোয়ারা প্রণয়ে আবদ্ধ হয় তারা। সেদিনের পর থেকে প্রতিটা রাত ছিল অন্যরকম এক মাদকতায় ঘেরা। মাসখানেক পর যখন অপ্রত্যাশিতভাবে গর্ভবতী হয় শিরিন, বদ্ধ উন্মাদ হয়ে যায় দুর্জয়। সব ঠিক থাকে, শুধু বাবা হওয়ার প্রতি কোনো আগ্রহ থাকে না তার। তাই জোরপূর্বক মেডিসিন খাইয়ে বাচ্চা নষ্ট করে দেয়। প্রথম প্রথম স্বামীর ভালোবাসায় বিভোর থেকে সবটা মেনে নেয় শিরিন। চোখ বন্ধ করে বিশ্বাস করে দুর্জয়কে, কিন্তু একটা সময় এসে তার নিজেরও বাচ্চার প্রতি লোভ আসে। মন প্রাণ চায় তার গর্ভে সন্তান এই পৃথিবীতে আসুক। দুর্জয়কে তার মনের কথা জানালে সে তাকে নানাভাবে বোঝায়। বয়স, পড়াশোনা ইতিমধ্যে নানান বাহানায় বাচ্চা নেওয়া থেকে বিরত রাখে। কিন্তু ছোট্ট নিষ্পাপ মা মনকে অত সহজে বোলানো সম্ভব হয় না। সব বাধা পেরিয়ে আবারও গর্ভবতী হয় সে। দুর্জয়কে এ খবর জানানোর ঠিক 3 দিনের মাথায় বাচ্চা নষ্ট হয়ে যায়। পরপর 7টা বাচ্চা নষ্ট হওয়ার পর হুঁশ ফিরে শিরিনের। বাপের বাড়ি গিয়ে মা বোনের সহায়তায় জানতে পারে দুর্জয় তাকে ভিটামিনের ওষুধ বলে বাচ্চা নষ্ট হওয়ার ওষুধ খাইয়েছে, যার ফলে পরপর এভাবে তার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। অবুঝ মন তবুও বুঝতে পারেনি সামনে তার জন্য ঠিক কী অপেক্ষা করছে।
বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসা 3 মাসের মাথায় আবারও গর্ভে অষ্টম সন্তান ধারণ করে শিরিন। এবার আর বোকামি করে না। যেদিন জানতে পারে আল্লাহ তালার কৃপায় আবারও তার গর্ভে একটি ছোট্ট প্রাণ এসেছে, সেদিন বাপের বাড়ি চলে যায়। দুদিন যেতে না যেতে দুর্জয় তাকে নিয়ে যায়। সে আসতে না চাইলে জোরপূর্বক নিয়ে আসা হয় তাকে। তখনও দুর্জয় জানে না শিরিন সন্তান সম্ভব। গভীর রাতে দুর্জয় তখন শিরিনের সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা করে। ছলে বলে কৌশলে নিজেকে রক্ষা করে শিরিন। পরপর দুদিন এভাবে যাওয়ার পর ব্যবসার কাজে শহরে যেতে হয় দুর্জয়কে। 2 মাস পর শহর থেকে ফেরার পর সে জানতে পারে শিরিন 4 মাসে অন্তঃসত্ত্বা। দুবারই সকলে এ খবরে ভীষণ খুশি। দুর্জয় ইচ্ছে সত্ত্বেও এবারও বাচ্চাটিকে আর ত্যাগ করতে পারেনি। কিন্তু গভীর রাতে নিজ চাহিদা না মিটিয়ে থাকতে পারেনি। শিরিনকে দিকে যখন তার শরীর চাহিদা মিটত না, তখন সে বদ্ধ উন্মাদ হয়ে বাইরে ছুটে যেত। এসব বিষয়ে একেবারে অবগত ছিল না শিরিন। সেদিন 5 মাসের পেট নিয়ে সংসারের কাজ সামলে ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেওয়া মাত্রই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে দুর্জয়। আচমকা শিরিনের 2 পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। ভয়ে জর্জরিত শিরিন শোয়া থেকে বসে দুর্জয়কে প্রশ্ন করে, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? দুহাত জোর করে দুর্জয় বলে, আমি আর থাকতে পারছি না শিরিন, তুমি আমাকে বাঁচাও। হতভম্ব শিরিন দুর্জয়ের কপালদয় হস্তদ্বয় দ্বারা আবদ্ধ করে নেয়, বলে, কি হয়েছে তোমার, এমন করছো কেন? অস্থির চর্চা দুর্জয় তার কামনা বাসনার কথা ব্যক্ত করে। ঘৃণায় জর্জরিত হয়ে ছিটকে সরে যায় শিরিন। কম্পিত কণ্ঠ বলে, এসব তুমি কি বলছো, পাগল হয়ে গেছো? শিরিনের 2 পা আঁকড়ে ধরে মিনতি স্বরে দুর্জয় বলে, আমাদের সন্তানের দোহাই শিরিন, তুমি রাজি হও। স্তব্ধ হয়ে স্বামীর মুখপানে তাকিয়ে রয়। এই পৃথিবীতে কি সেই প্রথম নারী যার স্বামী পরনারীর শরীর দ্বারা নিজের শরীরে খায়েশ মেটানোর জন্য তার কাছে আকুতি মিনতি করছে? এই পৃথিবীর কি তার স্বামী প্রথম পুরুষ যে কিনা নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীর কাছে অনুমতি চাইছে পরনারীকে নিজের শয্যাসঙ্গী করার জন্য? এই পৃথিবীতে তার সন্তান কি প্রথম সন্তান যার বাবা তার মাকে সন্তানের দোহাই দিয়ে পরনারীর সঙ্গে রাত্রি যাপনের অনুমতি দেওয়ার জন্য জোরপূর্বক নানাভাবে কসম দিয়ে শিরিনকে রাজি করিয়ে অনেক রাত বাইরে কাটায় দুর্জয়। কিন্তু এভাবে আর কতদিন? বাবা ভাইরা ব্যবসা করে, পারিবারিক একটা নামডাক আছে। ক্ষণিকের সুখটুকু আদায়ের জন্য যেভাবে লুকোচুরি করতে হচ্ছে, না জানি কবে কার চোখে চিহ্ন হয়ে যায় সে। নিজের সম্মানটুকু বজায় রাখার জন্য বুদ্ধি করে বের করে দুর্জয় নিজের কামনা বাসনা পূরণ করার জন্য এক নারী লোককে বাড়ির ভেতরে নিয়ে আসে। স্নেহের স্ত্রী শিরিনের সহায়তায় এই পাপ কাজে পাকাপোক্তভাবে যুক্ত হতে পারে সে। এ নিয়ে তার গর্বের শেষ থাকে না। স্ত্রীর প্রতি তার আদর স্নেহ ভালোবাসা বেড়ে যায় দ্বিগুণ। কিন্তু এই ভালোবাসা ঠিক কোন কাতারে ফেলা যায় বুঝে উঠতে পারে না শিরিন। অন্তঃসত্ত্বা শিরিনকে দেখাশোনার নাম করে রেজিনা নামের 19 বছরের এক যুবতীকে ঘরে তুলে দুর্জয়। শিরিন এবং দুর্জয়ের রুমের পাশের রুমটিতে রেজিনার থাকার ব্যবস্থা করা হয়। বাড়ির সকলের লক্ষ্য করে রেজিনা আসার পর থেকে শিরিন কেমন গুম মেরে থাকে। তার স্তম্ভিত ভঙ্গি দেখে অনেকে মনে করেন রেজিনা দেখতে বেশ সুন্দরী। দুর্জয় এমন সুন্দর এই কাজের মেয়েকে আনাতে শিরিন মনে মনে ভয় পাচ্ছে। দুর্জয় মন আবার রেজিনার উপর আকৃষ্ট হবে না তো? কিন্তু অবুঝ মন এইটুকু বুঝতে পারছে না দুর্জয় তাকে ভীষণ ভালোবাসে। মাতার যত্ন ভালোবাসা থেকে তো সন্তানের প্রসবের আগেই তার দেখাশোনার জন্য লোক নিয়ে এসেছে। এই নিয়ে বাড়ির প্রতিটি সদস্য শিরিনকে বোঝায়। অসহায় নির্বাক শ্রোতা শিরিন মুখ ফুটে বলতে পারে না তার ভিতরের যন্ত্রণাগুলো কথা। কারণ তার স্বামী সন্তানের কসম খেয়ে বলেছে যদি এসব কথা সে ব্যতীত অন্য কেউ জানে তাহলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করবে দুর্জয়। সেদিন রাত 8টার দিকে বিছানায় একপাশে গুটিসুটি হয়ে শুয়েছিল শিরিন। দুর্জয় ঘরে ঢুকে বলে, কি ব্যাপার শিরিন, তুমি নাকি ঠিকভাবে খাওয়া দাওয়া করো না? রেজিনা তোমার জন্য আমের আচার বানিয়েছে, তা নাকি তুমি ছুঁয়েও দেখনি? বুক ফেটে আর্তনাদ বেরিয়ে আসতে চায় শিরিনের। রক্তিম বর্ণ দৃষ্টি জোড়া দুর্জয়ের আপাদমস্তক নিক্ষেপ করে। ঘৃণায় মূর্ছিত হয়ে যায় তার সর্বাঙ্গ। গুটি গুটি হয়ে পাশ ফিরে শুয়ে কেবল অশ্রু বিসর্জন দিতে থাকে। শিরিনের এই আচারও দেখে আহত হয় দুর্জয়ের বক্ষস্থল। এক ঢোক গিলে শুষ্ক গলাটা ভিজিয়ে নিয়ে এগিয়ে যায় শিরিনের দিকে। পরম স্নেহে পক্ষে টেনে নেয় প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীতে। আলতো হস্তে মস্তক বুলিয়ে প্রশ্ন করে, আমি তোমাকে অনেক বেশি দুঃখ দিচ্ছি শিরিন? দুর্জয়ের দিকে ফিরে হাউমাউ করে কেঁদে ওঠে শিরিন। কম্পিত কণ্ঠে বারবার বলতে থাকে, আমি আর সহ্য করতে পারছি না, মুক্তি দাও এই যন্ত্রণা থেকে। গলা টিপে মেরে ফেলো আমায়, নয়তো আমার বুকের ভিতরে শক্ত কিছু দিয়ে আঘাত করো। এমন কথা বলে না শিরিন, আমি তোমাকে আঘাত করতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই কেমন কথা তোমার, যে ভালোবাসায় তুমি আমি ছাড়া অন্য নারী ছুতে পারে? কথাটা বলে দুর্জয়কে প্রত্যাখ্যান করে দূরে সরে যায় শিরিন। শিরিনের থেকে এমন আচরণ পেয়ে দুর্জয়ের বক্ষস্থল ভারী হয়ে যায়, শ্বাসরুদ্ধ হয়ে আসে। কম্পিত কণ্ঠ বলে, ভুলে গেছো শিরিন সেই দিনগুলোর কথা?
আমার এটুকু শিরিন আজ বড় হয়ে গেছে, আমাকে অবজ্ঞা করছে, এও বিশ্বাস করতে হবে আমাকে? আমার ভালোবাসাকে আমার শিরিন অবিশ্বাসের চোখে দেখছে, আমার স্পর্শতে আমার শিরিনের ঘৃণা অনুভবও করছে। এই দিন দেখার আগে মরণ হলো না কেন আমার? দুর্বৃত্ত দুর্জয়ের ছলে ক্রুদ্ধ শিরিন নম্র হলো, উত্তপ্ত বক্ষে আর্দ্রতা অনুভব করলো, বলল, তুমি আমাকে যদি এতই ভালোবাসো তাহলে আমার মাথা ছুঁয়ে কসম করো তুমি ওই মেয়ের কাছে আর যাবা না, আমি ছাড়া আর কোনো নারী শরীর ছুবা না। দুর্জয় হাত টেনে নিজের মাথায় চেপে ধরল শিরিন, অসহায় দৃষ্টিতে তাকে আকুতি মিনতি সুরে বলল, কসম করো আর তুমি ওই রেজিনার কাছে যাবা না, আর অন্য কোনো নারীর শরীর ছুবা না। শিরিনের আচরণে বক্ষস্থলের ভাবটা অনেকটাই কমে গেল দুর্জয়ের। শিরিনের পবিত্র স্নিগ্ধ মুখশ্রীতে ভালোবাসার চুম্বন দিতে দিতে বলল, কসম করলাম। শিরিনের মাথা ছুঁয়ে পরম স্নেহে চুমুন লেপটে দিতে দিতে সে কসম করেছিল, মাস গড়াতে না গড়াতে সে কসম ভুলে যায় দুর্জয়। দেহের ক্ষুধার্ত ক্ষুধার্ত জানোয়ার মতো মধ্যরাতে ছুটে যায় রেজিনার ঘরে। দুর্জয় উঠে যাওয়ার মিনিট কয়েক পরে আচমকা ঘুম ভেঙে যায় শিরিনের। পাশে দুর্জয়কে দেখতে না পেয়ে বক্ষস্থলে ধরাস করে ওঠে তার। শোয়া থেকে ভারী পেট নিয়ে দাঁড়িয়ে পড়ে সে। দ্রুত পায়ে ঘরের দরজা খুলে সোজা রেজিনার ঘরের সম্মুখে গিয়ে দাঁড়ায়। কয়েক পল সময় অতিবাহিত হতে সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। ধপ করে দরজার সম্মুখে বসে শুনতে থাকে কারো উন্মাদনার কণ্ঠস্বর, অনুভব করে তার বক্ষস্থলে ক্ষতবিক্ষত হওয়ার তীব্র যন্ত্রণাগুলো। ভোর রাতে রেজিনার শরীরে সমস্ত ঘানেন্দ্রিয় নিজের শরীরে মাখামাখি করে স্ত্রীর পাশে শুয়ে পড়ে দুর্জয়। একটি বার যদি শিরিনের দিকে ফিরে তাকাতো দুর্জয়, দেখতে পেত পাশে শিরিন নামক জীবিত লাশের প্রতিচ্ছবিটি। পরদিন শিরিনের আচরণে দুর্জয় স্পষ্ট বুঝতে পারে সে ধরা পড়ে গেছে, তাই নিজের মুখে সবটা স্বীকার করে নেয়। শিরিনের দুপা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠে বলে, আমাকে মাফ করে দাও শিরিন, তবু আমার থেকে দূরে সরে যেও না, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে মাফ করবো, তার বিনিময়ে তুমি আমাকে মুক্তি দাও। নির্লিপ্ত ভঙ্গিতে শিরিনের বলা কথাটি দুর্জয়ের কর্ণকুহরে পৌঁছামাত্র ফুঁসে উঠে দুর্জয়। সোজা হয়ে দাঁড়িয়ে শিরিনের গালে ঠাসিয়ে একটা থাপ্পড় মেরে বলে, কি বললি? এটা তুই এটা তুই কি বললি? আমি তোরে এত ভালোবাসি আর তুই আমার থেকে মুক্তি চাস? ফুপিয়ে কেঁদে উঠে বিছানায় বসে পড়ে শিরিন, নিচু গলায় বলে, আমি বাবার বাড়ি যাব, আমাকে তুমি দিয়ে আসো। হুঁশ ফিরে দুর্জয়ের রাগে বশীভূত হয়ে সে প্রথম শিরিনের গায়ে হাত তুলেছে। সেভাবেই সর্বাঙ্গে বৈদ্যুতিক শক খাওয়ার মতো অনুভূতি হয়। বক্ষস্থল ভারী হয়ে শ্বাসরুদ্ধ হয়ে আসে। দৃশ্যজোড়া মলিন করে শিরিনের পায়ের কাছে এসে পড়ে। বিড়বিড় করে বলে, আমি তোমাকে মারতে চাইনি শিরিন, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে ছেড়ে যেও না শিরিন, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। কথা শুনে না শিরিন অভিমান ঘৃণায় জর্জরিত হয়ে উঠে দাঁড়ায়। দুর্জয় যখন বুঝতে পারে সত্যি শিরিন চলে যাচ্ছে, উপায় না পেয়ে টেবিলের ডয়ার থেকে নতুন ব্লেড বের করে ক্যাচ ক্যাচ করে করে নিজের ডান হাতে তালু কাটতে থাকে। যে হাতটি দ্বারা কিছু সময় পূর্বে শিরিনের গালে আঘাত করেছে সে। দুর্জয়ের এমন পাগলামো দেখে স্তব্ধ হয়ে যায় শিরিন। অনাকাঙ্ক্ষিত দৃষ্টিতে তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে কেবল একটি বাক্য উচ্চারণ করে, তোমার ওই হাত অনিচ্ছাকৃতভাবে আমার গালে একটুখানি আঘাত করেছে, তাই বলে তার এই অবস্থা করলে, অথচ স্বেচ্ছায় তুমি পুরোটাই আমার এখানটায় যে আঘাত করেছো তার শাস্তি কিভাবে নেবে? বাম বক্ষে হাত চেপে ওষ্ঠ কাঁপিয়ে কথাগুলো বলল শিরিন। দুর্জয় তার রক্তাক্ত হাতটির দিকে তাকিয়ে শিরিনের দিকে অবাক দৃষ্টিতে নিক্ষেপ করে বলল, আমি তোমাকে ভালোবাসি শিরিন, তুমি নিজ হাতে আমার জান নিয়ে নাও, তবুও কিছু বলবো না, শুধু আমাকে ছেড়ে যেও না। সেদিনের পর থেকে দুর্জয় শিরিনের সম্পর্ক না উন্নতি না অবনতি, ঠিক কোনটা ঘটেছিল বোঝা যায়নি। কিন্তু রেজিনা তার স্থানেই ছিল। শিরিন যখন প্রসব বেদনায় ওঠে, দুর্জয় তখন কাজের নাম করে কোনো এক মেয়ে নিয়ে শহরে চলে যায়। এই খবর শিরিন দুর্জয় যাওয়ার 3 দিনের মাথায় জানতে পারে। তখনই প্রসব বেদনা ওঠে তার। দুপুর থেকে নিজ শরীরের সঙ্গে লড়াই করে করতে করতে রাত 10টার দিকে কন্যা সন্তানের জন্ম দেয় শিরিন। কিন্তু ভাগ্য এতটা নির্মম যে আধমরা পুষ্টিহীন এক শিশুর জন্ম হয়। দ্বিতীয় দিন দুর্জয় শহর থেকে ফিরে আসে। নাকে রুমাল চেপে নিজ ঘরে প্রবেশ করে। শিরিনকে উদ্দেশ্য করে বলে, এই আধমরা মেয়ে দিয়ে কী করবা শিরিন? তোমার পড়াশোনা আছে, আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে, ওরে তুমি মানুষ করতে পারবা না, ওরে বড় ভাবির কাছে দিয়ে দাও। আঁতকে উঠে শিরিন, বড় ভাবির কোনো সন্তান নেই। অনেক চেষ্টার ফলে একটা সন্তানের মুখ দেখেনি বড় ভাবি, তাই বলে সে নিজে এতবার চেষ্টা করে বিধা হওয়ার পরে শেষে যখন সফল হয়েছে, সেই সফলতা অন্যত্র দান করে দিবে? কখনোই না। কোলের বাচ্চাটিকে আলতোভাবে বক্ষে চেপে ধরে কাপা গলায় বলে, আমাকে তুমি মায়ের কাছে দিয়ে আসো। কথায় কথায় বাপের বাড়ি যেতে চাওয়াটা তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে দেখছি। বারবার বলছি এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার দরকার নেই, তবু জেদ করে আমার অনুমতি ছাড়াই বাচ্চা নিছো। স্বামীর চাওয়া পাওয়ার কোনো দামই নেই তোমার কাছে। শরীরের উপর দিয়ে ধকল তো তোমারই গেছে, এখন আবার জেদ করে এই বাচ্চা নিজেই পালতে চাচ্ছ। আমার থেকে বাচ্চাই যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে ঠিক আছে, বাচ্চা নিয়ে থাকো। কথাগুলো বলে গটগট করে বেরিয়ে গেল দুর্জয়।
তার থেকে আহামরি কিছু এখন আশা করে না শিরিন। এ পর্যন্ত তার যে রূপ দেখেছে তার কাছে এই রূপ বড়ই ঠুনকো। তবুও বেহায়া মনে প্রশ্ন আসে, কোলের এই সন্তান তো ওরও, তবুও কেন একটি বার চেয়ে দেখলো না মানুষটা? ডুকরে কেঁদে ওঠে শিরিন। তখনই ঘরে প্রবেশ করলো রেজিনা। বলল, দাও দেখি, ওরে আমার কোলে দাও, তুমি যাও গিয়ে গোসল সেরে নাও। আমার সন্তানের গায়ে কারো অপবিত্র ছোঁয়া পড়তে দিব না। ছোঁয়া তো দূরে থাক। আক্রোশে ফেটে পড়ে রেজিনা। মুখ বাঁকিয়ে বলে, এমন না দিন আসে তোমার এই আধমরা মেয়েটার সমস্ত ভারই আমার উপর আসে। আল্লাহ আমার সহায় আছে রেজিনা আপা, কারণ আমি তোমার মতো পাপিষ্ঠ না যে আমার সন্তান তোমার পাপের ছায়ায় মানুষ হবে। শিরিনের মেরু সেদিন মাত্র 6 দিন। সেদিন বিকালবেলা শিরিনের মা এবং দুজন বোন বেড়াতে আসে। এছাড়া বাড়িতে সেদিন আত্মীয় স্বজন ভরপুর ছিল। রাতে সবাইকে শোয়ার ব্যবস্থা করে দেওয়ার সময় রেজিনার ঘরে শোয়ার ব্যবস্থা করা হয় শিরিনের মা এবং বোনের। যেহেতু শিরিনকে দেখাশোনা করার জন্য রেজিনাকে নিয়ে আসা হয়েছে, সেহেতু রেজিনাকে শিরিনের সঙ্গে ঘুমাতে বলা হয়। যদি রাতে বাচ্চা বা শিরিনের কোনো প্রয়োজন পড়ে তাহলে রেজিনা উপকারে আসবে। বোকা মনুষ্য প্রাণীগুলো জানতেই পারল না রেজিনা শিরিনের নয়, বরং শিরিনের স্বামীর খুব উপকারে এসেছিল। মেঝেতে বিছানা পেতে যেখানে শিরিনের মেয়ে রিমু এবং রেজিনা ঘুমিয়েছিল, তখন মাঝরাতে কারেন্ট নেই। ঘরে হ্যারিকেনের আলো জ্বলছে। শিরিন রিমুকে খাওয়াচ্ছিল আর রেজিনা হ্যারিকেন ধরেছিল। এমন সময় দরজায় টোকা পড়ে। রেজিনা আঁতকে উঠে প্রশ্ন করে, কে? আমি। দরজা খোলো। মুচকি এসে হ্যারিকেন নিচে রেখে দরজা খুলে দিল রেজিনা। চোখ মুখ শক্ত হয়ে গেল শিরিনের। দুর্জয় ঘরে ঢুকে ধীর পায়ে শিরিনের কাছে গিয়ে বসলো। বলল, আমি তোমাকে ভালোবাসি শিরিন, কিন্তু আমার কষ্টটা তুমি বুঝলে না, তাই এটুকু কষ্ট তোমাকে সহ্যই করতে হবে। কথাগুলো বলে রেজিনাকে ইশারা করলো দরজা লাগাতে। তারপর সিগারেট ধরিয়ে কয়েকটা টান দিয়ে সে সিগারেটটা নিজ হাতে মুড়িয়ে ফেললো। রিমির মাথায় আলতো করে হাত বুলিয়ে শিরিনের দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে দৃঢ় কণ্ঠে বলল, যদি চুপ থাকো আমার বাচ্চা, আমার ভালোবাসা সবটাই ঠিক থাকবে। আর যদি অল্প সমান আওয়াজ বাইরে যায় তাহলে শেষ। রিমুর গলায় চেপে ধরার ভঙ্গি করে শেষ কথাটা বলল দুর্জয়। অন্তরাত্মা কেঁপে উঠল শিরিনের। ডুকরে উঠে দুর্জয়ের থেকে কয়েক হাত সরে গেল সে। এক হাতে রিমুকে বুকে চেপে পাগলের মতো ছটপট করতে করতে অপর হাতে এক খামচি তুলো বের করলো। দোকানে তুলো গুঁজে দিয়ে চোখ জোড়া বন্ধ করে বুকের চেপে জল দেয় শক্ত করে শুয়ে রইল সে। ঘরের এক কোণে জল করছিল হ্যারিকেনের আলো। কি নিষ্ঠুর পৃথিবী, কি নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলো। আহা কি বেইমান মনুষ্য জাতি। সবশেষে কানে গুঁজে তুলেও বেইমানি করলো শিরিনের সঙ্গে। উফ, কি অসহ্য যন্ত্রণা। দুটো বিছানায় হৃদয়হীন বিবেক বর্জিত বিকৃত মস্তিষ্কের প্রাণ একে অপরের উষ্ণতায় নিমজ্জিত। চার দেওয়ালের একই ঘরে দুজন নরনারীর অসহায় উন্মাদনার স্বরগুলোর সাথে এক অসহায় স্ত্রী, অসহায় মায়ের বুক ভরা আর্তনাদগুলো একটি কাকপক্ষীও টের পেল না। ভয়াবহ সেই জঘন্য রাত্রির পর নিস্তব্ধরূপে স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায় শিরিন। শিরিনের চলে যাওয়াকে দুর্জয় স্বাভাবিকভাবে নেয় এবং ভাবে পরবর্তীতে সে গিয়ে আবার নিয়ে আসবে। কিন্তু মৃত মানুষকে কি কখনো জীবিত করা সম্ভব হয়? হয় না, তাই না? ঠিক তেমনই এই পৃথিবীতে কিছু সম্পর্ক থাকে, থাকে কিছু প্রগাঢ় অনুভূতি, যেগুলো একেবারে সমাপ্তি ঘটলে দ্বিতীয়বার সূচনা ঘটানো সম্ভব হয় না। ক্ষমা করা মহৎ গুণ, কিন্তু গভীর এবং পবিত্র ভালোবাসাকে নিকৃষ্ট ঘৃণায় পরিণতকারী ব্যক্তিদের কখনো ক্ষমা করতে নেই। মাসখানেক সময় চলে যাওয়ার পর শিরিনকে ফেরাতে পারে না দুর্জয়। যে শিরিন মুখ দিয়ে কখনো কোনো কটু কথা উচ্চারণ করেনি, সে শিরিন দুর্জয়ের ফোন পাওয়া মাত্র বাজে ভাষায় গালি দিতে শুরু করে। না বিবেচনা করে স্থান, না বিবেচনা করে মানুষ। পরপর কিছুদিন শিরিনের থেকে এমন আচরণ পেয়ে রেগে গিয়ে ফোন করেন না দুর্জয়। এদিকে শিরিন পুরো পরিবার ভীতগ্রস্ত হয়ে দুর্জয়কে খবর পাঠায় শিরিন ঠিক নেই। শিরিন কেমন অস্বাভাবিক আচরণ করে, কারোর সঙ্গে কথা বলে না, কখনো ভুলে যায় তার আশেপাশে মানুষজনকে। এমন সময় তার এবং নিজের যে একটি সন্তান আছে এটিও মনে থাকে না। কখনো কখনো অদ্ভুত স্বরে গুনগুনিয়ে কাঁদে, কখনো বা দুর্জয়ের নাম করে বিশ্রী ভাষায় গালির আওড়ায়। সমস্ত কথা শোনামাত্র ছুটে আসে দুর্জয়। শিরিনের চোখ মুখ দেখে মারাত্মক ভয় পেয়ে যায় সে। বুকের ভিতর হু হু করে ওঠে। নিজের কর্মের কথা স্মরণ করে মাথা নিচু হয়ে যায়। শিরিনের কাছে টেনে নিয়ে ক্ষমা চায়। বোঝাতে চায় পাগলামো না করতে, কিন্তু অনুভূতিহীন শিরিন কিছুই বুঝতে পারে না। দুর্জয়ের দিকে কিছুক্ষণ নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে থেকে প্রশ্ন করে, তুই কে? আমাকে ছুঁয়েছিস কেন তুই? স্তব্ধ দুর্জয় বক্ষস্থল দুমড়ে মুচড়ে যায়। রিমুকে সে প্রথম তুলে নেয়, বলে, শিরিন আমি তোমার স্বামী, আমি তোমার দুর্জয়, রিমুর বাবা আমি। কথা বলা মাত্র দুর্জয়ের চুল খামচে ধরে শিরিন। পরক্ষণে রিমুকে কেড়ে নিয়ে বুকে জড়িয়ে ধরে বলে, ওর কোনো বাবা নেই, ওর কোনো বাবা নেই, আমার কোনো স্বামী নেই, আমার কোনো স্বামী নেই। হঠাৎ শিরিনের এই ভয়াবহ পরিবর্তনে সকলের মাথায় বাজ পড়লেও নিস্তুপ রইল দুর্জয়।
শিরিনের মা দুর্জয়কে অনুরোধ করলো শিরিনকে ডাক্তারের কাছে নিয়ে যেতে, কিন্তু পাপিষ্ঠ দুর্জয় ভীতিগ্রস্ত হয়ে সে সাহসটুকু দিল না। পরবর্তীতে তেজ দেখে বলল, এই জন্য বলেছিলাম এখনই বাচ্চা নিতে হবে না। শিরিন আমার কোনো কথা শুনে নেই। এই বয়সে এটুকু শরীর এমন ধকল গেলে কার মাথা ঠিক থাকে বলুন তো? কিচ্ছু হয়নি, শিরিনের সব ঠিক হয়ে যাবে। ওকে একটু খেয়াল রাখবেন, ওর বাচ্চার সব খরচা আমি বহন করবো। চিন্তা করবেন না, আপনি শুধু ওর একটু যত্ন নেবেন, বাচ্চাটাকে দেখবেন। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো মাস, তবুও ঠিক হয় না শিরিন। মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয় সে। তার মস্তিষ্কে সর্বক্ষণ পোকারা কিলবিল করতে থাকে। পুরো শরীর মন দাউ দাউ করে জ্বলতে থাকে। ধ্বংস করে দিতে ইচ্ছে করে নিজেকে এবং নিজের চারপাশের মানুষজনকে। মেরে ফেলতে ইচ্ছে করে কোলের বাচ্চাটিকে। বহুবার চেষ্টা করেছে নিষ্পাস অবশ শিশুটিকে প্রাণনাশ করতে, কিন্তু যখনই মেয়েটা কেঁদে ওঠে বক্ষস্থলে টান পড়ে খুব। হুঁশ ফিরে ভাবে কী দোষ করতে যাচ্ছিল সে, কী দোষ এই নিষ্পাপ শিশুটির। সে আসল দোষী, সে আসল খুনি, তাকে তো শেষ করে দেওয়া উচিত। হ্যাঁ, খুনি দুর্জয়, তার নিষ্পাপ দেহ মনের খুনি। তার অন্তর জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে দুর্জয়। ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই দুর্জয়। তারপর একদিন দুর্জয় আসে শিরিনের কাছে। একাকী ঘরে সেদিন শুধু শিরিন আর দুর্জয় ছিল। দুর্জয় তার পাপে জর্জরিত দৃষ্টি দ্বারা শিরিনের শরীরে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। পাপে জর্জরিত হস্ত দ্বারা শিরিনের জ্বলন্ত শরীরে জ্বালা বাড়িয়ে দিয়েছে 4 গুণ। উপায় না পেয়ে নিজের দুহস্তে শিরিনের কণ্ঠস্বর রোধ করে শিরিন। শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে আসে দুর্জয়ের। গায়ে সর্বোচ্চ শক্তি দিয়ে শিরিনকে ছাড়ানোর চেষ্টা করে। অদ্ভুত ব্যাপার হলো, সেদিন শিরিনের শক্তির সাথে পেরে উঠছিল না দুর্জয়। তবুও শেষ পর্যায়ে গিয়ে কোনো ক্রমে নিজেকে বাঁচায় সে। বিস্মিত হয়ে তাকিয়ে রয় শিরিনের পানে। অবাক দৃষ্টিতে চেয়ে থাকে শিরিন। নির্লিপ্ত ভঙ্গিতে তার ঘর বেরিয়ে কোনো পথে আগায় শিরিন, তা সে নিজেও জানে না। দুর্জয় কিছু সময় থম মেরে বসে থাকে। শ্বাস প্রশ্বাস ঘন ঘন চলতে থাকে। কিছু সময় পর হঠাৎ প্রচুর চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এদের ভিড়ে শিরিনের মায়ের গগনবোদারী চিৎকার কানে আসতেই শরীরের প্রতিটি লোমকূপ দাঁড়িয়ে যায় দুর্জয়ের। ঘর থেকে বের হতে শিরিনের বোনের চিৎকারে স্তব্ধ হয়ে যায় সে। দুর্জয় ভাই, শিরিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় বাস গাড়ি ধাক্কা লেগে বোনটির শরীর খণ্ড খণ্ড হইয়া গেছে। তাড়াতাড়ি করো, হাসপাতালে যাইতে হবে আমাকে। বেখেয়ালিভাবে শিরিন বাড়ির বাইরে বেরিয়ে যাচ্ছিল সেদিন। বাড়ির সামনে মেইন রাস্তা, সে পথে বেহুশের ন্যায় চলতে থাকা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়। প্রথমে গ্রামীণ হাসপাতাল, পরে শহরে বড় হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ 6 মাস পর সচেতন অবস্থায় থাকে শিরিন। একটি হাত দুখণ্ড হয়ে যায় তার, একটি পাও অকেজো হয়ে যায়, মাথায় চরম আঘাত পায়। তার চিকিৎসার জন্য দুর্জয় তার নিজের পৈতৃক সম্পত্তির অর্ধাংশ বিক্রি করে দেয়। এর ফলে দুর্জয়ের প্রতি শিরিনের পরিবারের শ্রদ্ধার শেষ থাকে না। কিন্তু এত কিছুর পর কি দুর্জয়ের চারিত্রিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছিল? না, ঘটেনি। শিরিন যখন কোমায় থাকে সকলে ধরে নেয় সে আর বাঁচবে না। সে সময় চিকিৎসা ব্যবস্থা তেমন উন্নতি না থাকায় ডাক্তাররাও আশা ছেড়ে দিয়েছিল। সে খবর দুই পরিবার সহ এলাকায় ছড়িয়ে যায়। সবাই রিমুর কথা ভাবে, দুর্জয়ের ভবিষ্যতের কথা ভাবে, চিন্তা করে দুর্জয় অন্যত্র বিবাহের ব্যবস্থা করে। দুর্জয় প্রথমে আপত্তি করলেও পরবর্তীতে রাজি হয়ে যায় এবং বলে সে বিয়ে করলে রেজিনাকেই করবে, কারণ তার বউয়ের দরকার নাই। তার শুধু রিমুর জন্য একজন মা দরকার। বউ তার একটি, সে হলো শিরিন। চতুর দুর্জয় নিখুঁত এই চাল কেউ ধরতে না পারলেও তার বড় ভাবেই কিছুটা ধরতে পেরেছিল, কারণ সে সন্তানহীন। রিমুর দায়িত্ব সেই নিতে পারত। এর জন্য অসুস্থ স্ত্রীকে হাসপাতালে কোমায় রেখে দ্বিতীয় বিয়ে করার মানেই হয় না। নিষ্ঠুর দুর্জয় বিয়ে করে নেয় রেজিনাকে। ধীরে ধীরে শিরিনের খোঁজ নেওয়া কমিয়ে দিতে থাকে, কিন্তু শিরিনের মা, বোন এবং বোনের জামাইদের সহায়তায় শিরিনের চিকিৎসা চলতে থাকে। এক পর্যায়ে সুস্থ হয়ে ওঠে শিরিন, কিন্তু তার একটি হাত ও একটি পা অচল হয়ে যায় তার ব্রেনও। ডাক্তারের পরামর্শে শিরিনকে প্রথমে পঙ্গু হাসপাতালে, পরে মানসিক হাসপাতালে স্থানান্তর করা হয়। এর মধ্যে দুর্জয় এসব খবর জানলে সে টাকার ব্যবস্থা করে দেয়, কিন্তু সশরীরে কখনোই আসে না। ইচ্ছে থাকলেও কখনো আসতে পারে না, কারণ রেজিনা তাকে আসতে দেয় না। এদিকে শিরিনের চিকিৎসা, অপরদিকে দুর্জয়ের দ্বিতীয় সংসার বেশ ভালোই ভাবে চলতে থাকে। রিমু মানুষ হতে থাকে রেজিনার কাছে। কেটে যায় 5টি বছর। মৃত্যুকে খুব কাছ থেকে দেখা শিরিন ফিরে আসে নিষ্ঠুর পৃথিবীতে। কিন্তু সত্যি কি সে ফিরে এসেছে? কোথায় শিরিন তো নিজ স্বামীকে একটিবারের জন্য স্মরণ করে না, একটিবারের জন্য মনে করে না তার নারী ছেঁড়া ধনটির কথা। শিরিনের মা অনেকবার চেষ্টা করেছে শিরিনের স্মৃতি মনে করানোর জন্য, কিন্তু লাভ হয়নি। ডাক্তার বলেই দিয়েছিল শিরিনের স্মৃতি লোপ পেয়েছে। এও বলেছিল হঠাৎ হঠাৎ করে পুরনো স্মৃতিগুলো মনে পড়বে, আবার ভুলেও যাবে। আবার এমনও হতে পারে পরিবারের সঙ্গে স্বাভাবিক সময় কাটালে পুরোপুরি ঠিক হতে পারে, কিন্তু চিকিৎসা বন্ধ করা যাবে না, চালিয়ে যেতে হবে, এবং পুরোপুরি মেডিসিনের উপর চলবে তার দেহটি। রিমুর বয়স 6 বছর তখন। এই 6 বছরে বেশ যত্ন
মানুষ করেছে রিমু। রেজিনা কখনো সৎ মায়ের আচরণ দেয়নি রিমুকে, বরং নিজেকে মহৎ প্রমাণ করায় বারবার সকলের চোখে সে ভালো সেজেছে। কিন্তু যখন সে জানতে পারে শিরিন অনেকটাই সুস্থ, তখন তার মাথা খারাপ হয়ে যায়। কারণ এই ঘর, সংসার, স্বামী, সন্তান সবটাই শিরিনের। শিরিন যদি চায় সবটা তার থেকে কেড়ে নিতে পারে। দুর্জয় শিরিনের এই চাওয়া অবমূল্যায়ন করতে পারবে না। শুধু দুর্জয় নয়, এই পরিবার, সমাজ, আইন সবটাই শিরিনের পক্ষে থাকবে। সবচেয়ে বড় কথা রিমু। শিরিনের সন্তান রিমু, তাই শিরিনের জোরটাই আলাদা। রেজিনার শরীর ছাড়া আর কোনোই জোর নাই। আর এই শরীর দুর্জয় চাইলে বহুত পাবে। তাই দুর্জয়কে সম্পূর্ণভাবে হাতের মুঠোয় আনার জন্য, নিজের অধিকারে শক্তপোক্ত করার জন্য কনসিভ করে রেজিনা। দুর্জয় কখনো সন্তানের প্রতি আগ্রহ দেখায় না, তাই দুর্জয়কে না জানিয়ে কনসিভ করে সে। এ খবর দুর্জয় জানার পর একটু রাগ করলেও পরবর্তীকালে কিছু বলে না। গর্ভে সন্তান আসার পর রিমুর প্রতি অযত্ন করতে শুরু করে রেজিনা। দুর্জয়ের কাছে রিমুকে তেমন ঘেঁষতে দেয় না। দুর্জয় কিছু বলে না। এক প্রকার অবহেলাতে মানুষ হতে থাকে রিমু। দীর্ঘ ৯ মাস পর পুত্র সন্তানের জন্ম দেয় রেজিনা। এতগুলো বছরে শিরিন পরিবারের শুধু এটুকু চেয়েছে তাদের নাতনিটা ভালো থাকুক। শিরিন তার অধিকার দিতে হবে না। শুধু রিমু তার অধিকারটুকু পেলেই হলো। কারণ রেজিনার সঙ্গে দুর্জয়ের বিয়েতে দুর্জয়ের কোনো দোষ দেয় না শিরিনের পরিবার। তাদের মেয়ে সংসার করা অবস্থায় নেই, সেখানে তারা কেন পরের ছেলের জীবন নষ্ট করবে? কিন্তু যখন থেকে তারা জানতে পেরেছে রেজিনার ছেলে হওয়ার পর থেকে রিমুর বেশ অযত্ন হচ্ছে, বাবার ঘরে স্থান পাচ্ছে না সে, কখনো বড় চাচি, কখনো দাদির ঘরে রাত কাটাতে হচ্ছে। অযত্নে অবহেলায় মেয়েটার শরীরের হাড়গুলো চেয়ে চেয়ে থাকে। তখন আর নানি হয়ে শিরিনের মা চুপ থাকতে পারে না। নানাভাবে শিরিনকে স্মরণ করাতে থাকে তার একটা মেয়ে আছে। সে অনেক বড় হয়ে গেছে। ছোট ছোট হাত পাগুলো বড় হতে থাকে। সে হাঁটতে পারে, কথা বলতে পারে। সে অন্য একটি মহিলাকে মা বলে ডাকে। তোর কি ইচ্ছে করে না নিজের সন্তানের মুখে মা ডাকতে শুনতে? মায়ের কথা শুনে চুপ করে থাকে শিরিন, কখনো কখনো ফুপিয়ে কেঁদে ওঠে। কথিত আছে ধর্মের কল বাতাসে নাড়ে। রেজিনা অন্তঃসত্ত্বা হবার পর থেকে দুর্জয়ের সঙ্গে তার ঝামেলা সৃষ্টি হয়। পুত্র সন্তান হওয়ার পর তাদের ঝামেলা মিটে গেলেও স্বভাব একটুও পরিবর্তন হয়নি দুর্জয়ের। কিন্তু রেজিনাও কম নয়। সে দুর্জয়ের উল্টোপাল্টা আচরণ একটুও মেনে নেয় না। ছেলে হওয়ার পর থেকে তার জোর যেন বেড়েই গেছে। গলার স্বর উঁচু, চোখের ভনিতা হয়েছে দৃঢ়। দুর্জয়কে বেশ কড়া শাসনে রাখে রেজিনা। না কোনো নারী, না না কোনো সুখ, কোনোটাই আজকাল ধরা দেয় না দুর্জয়ের জীবনে। সারাদিন ছেলেকে সামলাতে হয়। রাতের বেলা রেজিনা পড়ে পড়ে ঘুমায়, আর ছেলের সাথে পুরো রাত জাগতে হয় দুর্জয়কে। নিজের দৈহিক চাহিদাটুকু পূরণের জন্য রেজিনা এক মুহূর্তের জন্য কাছে পায় না দুর্জয়। এই নিয়ে রাগে ক্ষোভে একদিন বাড়ি ছাড়া হয় সে। নির্লজ্জের মতো পা দেয় শিরিনের বাপের বাড়িতে। দুর্জয়কে দেখে শিরিনের মা কান্না করে দেয়, করুণ স্বরে বলে, বাবা তুমি আসছো, রিমুরে নিয়ে আসো নাই বাবা? আরেকদিন নিয়ে আসবো, শিরিনের সাথে দেখা করা যাবে? শিরিনের মা দুর্জয়কে নিয়ে যায় শিরিনের কাছে। শিরিন তখন খাতা কলম নিয়ে আঁক কাটাকুটি করছে। এমন সময় দুর্জয় ঘরে ঢুকে। অনেকটা সময় স্থির দৃষ্টিতে শিরিনকে দেখে, তারপর দুহাত দিয়ে জোর করে ক্ষমা চায় শিরিনের কাছে। শিরিন কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে থেকে তারপর জিজ্ঞেস করে, ক্ষমা চাও কেন? দুর্জয় তখন অপরাধীর ন্যায় মাথা নিচু করে তার পাপের কথা স্বীকার করে। রেজিনাকে বিয়ে করে কি মারাত্মক ভুলটাই না করেছে, সবটা স্বীকার করে। তার এই স্বীকারোক্তি ভয়ঙ্কর হয়ে আক্রমণ করে তাকে। চরম খেকে পেয়ে শিরিন স্টিলের স্কেল দিয়ে পা থেকে মাথা অব্দি এক নাগারে বাড়ি দিতে থাকে। আর চিৎকার করে বলে, তুই ওই কালনাগিনীকে বিয়ে করছিস? তুই আমার মেয়েটারে সৎ মায়ের ভাত খাওয়াইছিস? তুই তো নোংরা শরীরটা আবার আমার সামনে আনছিস? কথাগুলো বলতে বলতে দুর্জয়কে স্কেল দ্বারা আঘাত করতে থাকে শিরিন। না, দুর্জয় এক চুল পরিমাণ সরল না। না, শিরিন একটু সময়ের জন্য থামল। শিরিনের বাবা মা বোনরা ছুটে এসে শিরিনকে থামায়। পুরো ১০ জনের শক্তি যেন শিরিনের শরীরে একাই ভর করে উঠছে। ঠিক এতটা শক্তি প্রয়োগ করে মারছিল, শিরিনের স্কেল ভেঙে দুখণ্ড হয়ে যাওয়ার পর পা তুলে বুক বরাবর লাথি দিয়ে মারতে থাকে। বহু কষ্টে সকলে মিলে শিরিনকে দূরে সরিয়ে নেয়। দুর্জয় দুচোখ বেয়ে অযোধ্যারায় অশ্রুপাত হতে থাকে। এ এক অদ্ভুত হৃদয়ের কান্না। এ এক ভয়ঙ্কর পাপিষ্টের আর্তনাদ। ধীরে ধীরে বড় হতে থাকে রিমু। বুঝতে পারে তার চারপাশে মানুষজনকে, বুঝতে পারে তার অদ্ভুত জীবন, অনুভব করে তার মায়ের শূন্যতাকে। দূরে বসে মাও টের পায় তার মেয়ের অসত্যাকে। তাই তো উপরওয়ালার অসীম কৃপায় মা ছুটে আসে মেয়ের কাছে। একদিন শিরিন বোরখা পরে ঘর থেকে বেরোচ্ছিল। এমন সময় শিরিনের মা তাকে জিজ্ঞাসা করে, কোথায় যাস তুই? আমার মেয়ে কাঁদছে আম্মা। তুমি তো ওরে এনে দিতে পারলে না, আমিই যাবো ওরে নিতে। শিরিন সেদিন রিমুর জন্য শ্বশুরবাড়িতে যায়। দুর্জয় তখন বাড়িতে ছিল না। রেজিনা শিরিনকে দেখা মাত্রই রিমুকে সেই ঘরে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে সারাদিন আর দরজা খুলে না। শিরিন ঘরের সামনে গিয়ে সারাদিন বসে থাকে। বাড়ির প্রতিটি মানুষ নিশ্চুপ হয়ে যায়। তারা না রেজিনাকে দরজা খুলতে বলে, আর না শিরিনকে চলে যেতে বলে। অদ্ভুত এক টানাপোড়েনে সবাই নিশ্চুপ। সারাদিন শিরিন দু চোখে অশ্রু বিসর্জন দেয়।
কারোর সাথে দুটো ভালো মন্দ কথা বলতে ইচ্ছে হয় না তার। কিন্তু সে রেজিনাকে দু হাতে চরম শাস্তি দেওয়ার জন্য দীর্ঘ প্রস্তুতি নিয়ে বসে থাকে। কোনো ক্রমে যেমন রেজিনাকে আর রিমুকে নাগালে না পায়, তখন বাধ্য হয়ে আইনের সহায়তা নেয় শিরিন। সেদিন পুলিশ দিয়ে বেশ শাসিয়ে রিমুকে নিজের কাছে নিয়ে যায় শিরিন। কিন্তু আফসোস তার একটাই, রেজিনাকে যোগ্য শাস্তি দিতে পারল না। প্রথম রিমু শিরিনের কাছে থাকতে চাইতো না, কিন্তু পরবর্তীতে থেকে যায়। মা যেমনই হোক না কেন, মায়ের এই একটা আদর, তার লোভ রিমুকে ছাড়তে পারে না। শিরিন যেমনই করুক না কেন, রিমুর প্রতি তার সমস্ত স্নেহ, সমস্ত জ্ঞান ছিল নিখুঁত। রিমুকে কাছে পেয়ে অনেকটা স্বাভাবিক হয় শিরিন, কিন্তু মাঝে মাঝে ভুলে যাওয়ার রোগ তার থেকেই যায়। এই যেমন একটা মেয়ে আছে, এটা মনে আছে, কিন্তু তার নামটা কি সেটা মনে নেই। আবার রিমুকে স্কুলে ভর্তি করে দিছে, রোজ স্কুলে নিয়ে যাবে, কিন্তু কোন স্কুলে ভর্তি করে দিছে সেটাই মনে নেই। কাল রিমুকে অ আ শিখেছে তো, আর সেটা পড়াতে গিয়ে তারই খেয়াল নেই। মা যখন কিছুতে অ আ পারছে না, রিমু তখন মাকে মনে করিয়ে দেয়। শিরিন তখন মনে পড়েছে বলে চেঁচিয়ে ওঠে। মা মেয়ের এইভাবে নিজেদের মধ্যে বোঝাপড়াটা করে নেয় সুন্দরভাবে। শিরিন তার মেয়েকে নিয়ে একাকী জীবন বেশ ভালোই আছে। দুর্জয় আর খোঁজ নেয়নি শিরিনের। আর একটিবারও দেখতে এসেছে মেয়েকে। শিরিন যখন গভীর রাতে মেয়েকে বুকে জড়িয়ে গভীর শ্বাসে পুরো ঘর মুখরিত করে তুলে, দুর্জয় তখন ভিন্ন ভিন্ন নারীর শরীরে জঘন্য প্রমোদে মত্ত থাকে। ইতিমধ্যে শিরিন খবর পেয়েছে রেজিনা আর দুর্জয়ের মধ্যে বেশ ঝামেলা চলছে। দুইবার মারপিটও হয়েছে তাদের মধ্যে। তাই রাগ করে বাড়ি ছেড়ে অন্য একটা মেয়েকে নিয়ে কক্সবাজারে ঘুরতে গেছে দুর্জয়। যাওয়ার আগে রেজিনাকে শাসিয়ে গেছে সেই মেয়েকে নাকি বিয়ে করবে। এসব ঘটনা শুনে শান্তি পায় না শিরিন, আর না আসে তৃপ্তি। তার বক্ষস্থলে যে আগুন জ্বলছে, সে আগুন ইহজন্মে আর নিভানো সম্ভব না। কিন্তু মানুষরূপী জানোয়ারের সঙ্গে কোনো বন্ধনে আবদ্ধ থাকতে চায় না। মনের বন্ধন বহু আগে ছিন্ন হয়ে গেছে। এবার নামমাত্র যে বন্ধনটুকু আছে, যেটুকু ছিন্ন করার পালা। দুর্জয়কে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পূর্বে তার সঙ্গে ঘটা যাবতীয় ঘটনা নিজ পরিবারের সঙ্গে শেয়ার করে শিরিন। প্রথমে তারা কেউ বিশ্বাস করতে চায় না, ভাবে শিরিন মানসিক রোগী। দুর্জয় দ্বিতীয় বিয়ে সে মন থেকে মেনে নিতে পারছে না, তাই সন্দেহের বশীভূত হয়ে আবল তাবল বকছে। কিন্তু তারপর যখন দুর্জয় কিছু কুকীর্তির লোকমুখে শুনল এবং রেজিনের সঙ্গে জেদ করে অন্য খারাপ মেয়েদের সঙ্গে কক্সবাজারে যাওয়ার ঘটনা শুনল, তখন তারা শিরিনকে পুরোপুরি বিশ্বাস করে এবং বড় বোন জামাইরা ডিভোর্সের সকল কাগজপত্র রেডি করে দিল। এই খবর দুর্জয় জানামাত্র ছুটে আসে শিরিনের কাছে। নানাভাবে বুঝিয়ে যখন শিরিনকে মানাতে পারল না, তখন রিমুকে নিয়ে যাওয়ার ভয় দেখালো। কিন্তু শিরিন স্ত্রী হিসেবে কঠিন না হতে পারলেও মা হিসেবে প্রচির কাঠিন্য প্রমাণ দিয়েছিল। দুর্জয়কে আইনি ভয় দেখিয়ে রিমুকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করলো। দুর্জয় যখন সব দিক দিয়ে হেরে গেল, তখন শিরিনকে ইমোশনাল ব্ল্যাকমেল শুরু করে বলল, জীবন দিয়ে দিব তবু এই বিবাহ বিচ্ছেদ আমি করব না শিরিন। আমি আমার স্ত্রী সন্তানকে একা পথে ছেড়ে দিতে পারবো না। শিরিন বলল, আরে কাপুরুষ, তুই এখন আমাকে পুরুষত্ব দেখাতে আসছিস? তোর দম কতটুকু বোঝা শেষ। আমি তোমাকে স্বামী হিসাবে স্বীকার করি না, আর না তোকে আমার সন্তানের বাবা হিসাবে বিন্দু মূল্যায়ন করি। ডিভোর্স পেপারে সই করে দিচ্ছি। তুই কি করবি না করবি তোর ব্যাপার, তবে এই শিরিন আর রিমুর জীবনে তুই দুর্জয় মৃত। শিরিন, আমি পাপী, আমি অন্যায়কারী, এত কিছুর মাঝে একটা সত্যি, আমি তোমাকে ভালোবাসি। এই পৃথিবীতে আমি আমার স্ত্রী হিসেবে কেবল তোমাকেই ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। নির্লিপ্ত ভঙ্গিতে দুর্জয়ের দিকে তাকিয়ে রইল শিরিন। দুফোঁটা চোখ বেয়ে অশ্রুকণা। ওষ্ঠকোণে ফুটে উঠল তাচ্ছিল্যমাখা হাসি। একটা হাসি। মুখ ফুটে বলল, তুমি বলছো তুমি আমাকে ভালোবাসো, অথচ তুমি আমি ব্যতীত অসংখ্য নারীর শরীরে মগ্ন থাকতে পারো। আমি বলেছি আমি তোমাকে ঘৃণা করি, অথচ আমার সর্বঙ্গে প্রথম এবং শেষ ছোঁয়া কেবল তোমারই ছিল। তুমি বোঝাতে চেয়েছো ভালোবাসা মানে তোমার দুর্বৃত্ত দৃষ্টিজোড়ায় মিথ্যে অশ্রুকণা। আর আমি পুরো দুনিয়াকে চিৎকার করে বলতে চাই, ভালোবাসা মানে ধোঁকা, বঞ্চনা। একটু থেমে দুর্জয়ের দিকে পৃথিবীর সমান ঘৃণা নিক্ষেপ করে বলে, আমাকে যদি প্রশ্ন করা হয় পুরুষ মানুষ বলতে তুমি কি বোঝো, আমি বলবো ঘৃণা। আমাকে যদি প্রশ্ন করা হয় ভালোবাসা বলতে তুমি কি বোঝো, আমি বলবো ধোঁকা। পুনশ্চ সেদিন থেকে একেবারে আলাদা হয়ে যায় শিরিন। কেটে যায় বহু বছর। শিরিনের বাবা মারা যাওয়ার পর বাবা যেটুকু সম্পদ নিজ ভাগে পেয়েছিল, শিরিন সে অল্প কিছু সম্পদ বিক্রি করে কয়েক লাখ টাকা ব্যাংকে রাখে। অল্প কিছু পড়াশোনায় জানায়। বড় বোনদের সহায়তায় এক মেয়ে নিয়ে তার জীবন বেশ চলে। এ জীবনে আর দ্বিতীয়বার ঘর বাঁধার প্রয়োজন বোধ করেনি। বাবার ভিটেতে সম্পূর্ণ নিজের একটা ঠিকানা তৈরি করে নিয়েছে। মেয়ের পড়াশোনার জন্য পাড়ি দিয়েছে ঢাকা শহরে। এ গল্প বহু জীবনের গল্প পাওয়া যায়, পাওয়া ও নিত্য নতুন অনুভূতির সন্ধান। তেমনি এ শহরে শিরিন নির্মূল করুণ জীবনের গল্প পেয়েছিলাম আমি। মায়ের বয়সী একজন মহিলা শিরিন, বোনের বয়সী একজন নিষ্পাপ মিষ্ট স্বভাব মিষ্টি মেয়ে রিমু। প্রথম আলাপে দুজনকে পাগল ভেবেছিলাম।
দ্বিতীয় আলাপে তো শিরিন আন্টিকে চিনতে পারলো না আমায়। ওই যে ভুলে যাওয়ার রোগ। এই পৃথিবীর নিষ্ঠুর এক পুরুষের দেওয়া ক্ষত আজও রয়ে বেড়াচ্ছে মানুষটা। শিরিনা আন্টি ও রিমুর সঙ্গে পরিচয় ঘটার পর থেকেই প্রায় তাদের ফ্ল্যাটে যেতাম আমি। মায়ের বয়সী মানুষটার সঙ্গে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে। শিরিন আন্টি খুবই প্রাণখোলা মানুষ। আলাপে আলাপে বরাবর সে জীবনী তুলে ধরতেন। মানুষটা পুরোপুরি সুস্থ নয়, এটা যখন তিনি কথা বলতেন তখনই বুঝতে পারতাম। স্বামী নামক বেঈমান পুরুষটির ভালোবাসাগুলোই যতটা সুন্দরভাবে উপস্থাপন করতেন, বেইমানিগুলি ততটাই ঘৃণার সঙ্গে উপস্থাপন করতেন। মানুষ নিয়ে তার মনোজগতে যে বিতৃষ্ণার জন্ম হয়েছে, সে বিতৃষ্ণা ঘটানো ইহজন্মে প্রায় অসম্ভব। রিমুর পড়াশোনা করে অনেকটা পথ এগিয়ে গেছে। মায়ের মতো পুরুষ মানুষের প্রতি অদ্ভুত এক বিতৃষ্ণার জন্ম হয়েছে তার মনোজগতে। আমি শিরিন আন্টিকে প্রশ্ন করেছিলাম, আন্টি ভালোবাসা মানে কি? শিরিন আন্টি উত্তর দিয়েছিল ধোঁকা। প্রশ্ন করেছিলাম, তিনি কি ডিভোর্স পেপারে সাইন করেছিলেন? শিরিন আন্টি মাথা নাড়িয়ে বলেন, আজও করেনি। কেন করেনি? দীর্ঘশ্বাস ছেড়ে শিরিন আন্টি বলে, জানি না। তিনি ফোন করেন? করেন। কি বলেন? ক্ষমা চান। সান্নিধ্য চাই, পবিত্র সান্নিধ্যের, কিন্তু সম্ভব না। আমি থাকাকালীন যে শরীর যে মন অন্য শরীরে প্রয়োজন বোধ করছিল, সে শরীরের প্রয়োজন আমাকে দিয়ে আর মেটানো সম্ভব না। শুনেছিলাম প্রতিটি মানুষ তার পাপের শাস্তি ভোগ করেন। মানুষ প্রতিশোধ না নিলে প্রকৃতি ঠিক তার প্রতিশোধ নেয়। দুর্জয় আঙ্কেলকে পেয়েছিল তার পাপের শাস্তি? তাচ্ছিল্য সহকারে শিরিন আন্টি উত্তর দিয়েছিল, পেয়েছিল শব্দটি অতীত, এবং শাস্তি তো অতীতে সীমাবদ্ধ থাকেনি, বরং বর্তমানেও চলছে, ভবিষ্যতে চলবে। সুখী হতে পারেনি সেই। আফসোসে জর্জরিত তার হৃদয়। পৃথিবীর আফসোস ব্যতীত অন্য আর কোনো শান্তি বড় হতে পারে না বলে আমার জানা নেই। তবুও বলবো, আমি সন্তুষ্ট নই। সমাপ্ত। প্রাণবঞ্চনা। সত্য ঘটনা অবলম্বনে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।